আসসালামু আলাইকুম। আজকে আমরা বোটানির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে অণুজীব। অণুজীব। আমি রিফাত সিদ্দিকী আছি তোমাদের সাথে, চট্টগ্রাম মেডিকেল কলেজে অধ্যয়নরত আছি। তো চলো শুরু করি। এই অণুজীব চ্যাপ্টারটা আসলে তিনটা জিনিস নিয়ে ফর্ম হয়েছে। একটা হচ্ছে ভাইরাস, দেন হচ্ছে ব্যাকটেরিয়া, দেন হচ্ছে ম্যালেরিয়া। এই তিনটা জিনিস নিয়ে আমাদের হোল চ্যাপ্টারটা ফর্ম হয়েছে। অণুজীব ইংলিশ কি? ইংলিশ হচ্ছে মাইক্রোবস বা মাইক্রো অর্গানিজম। এই অণুজীব তত্ত্বের জনক বলা হয় কাকে? অণুজীব তত্ত্বের জনক বলা হয় লুই পাস্তুরকে। বিজ্ঞানী লুই পাস্তুরকে বলা হয় অণুজীব তত্ত্বের জনক। তো চলো আমরা ভাইরাস নিয়ে আলোচনা শুরু করি। ভাইরাস আসলে কি? ভাইরাস হচ্ছে একটা অতি আণুবীক্ষণিক জীব। অর্থাৎ আমরা ইংলিশে বলি আলট্রা মাইক্রোস্কোপিক জীব। ভাইরাসের ক্ষেত্রে দেখা যায় ভাইরাস মূলত নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাস কি দিয়ে গঠিত? ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত। ভাইরাসের গঠনটা হচ্ছে এইরকম। ভাইরাসের ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড এবং চারদিকে থাকে প্রোটিনের আবরণ। এই প্রোটিনের আবরণটাকে বলা হয় ক্যাপসিড। প্রোটিনের আবরণটাকে কি বলা হয়? ক্যাপসিড। এটা কিন্তু এবার ঢাবি ভর্তি পরীক্ষা আসছে। তাহলে আমরা ভাইরাস যদি বলি, ভাইরাস শব্দের অর্থ হচ্ছে বিষ। ভাইরাস শব্দের অর্থ কি? বিষ। ভাইরাস একটা ল্যাটিন শব্দ, ঠিক আছে? ভাইরাস একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। ভাইরাস মূলত অতি আণুবীক্ষণিক, তার মানে নর্মাল মাইক্রোস্কোপে এটাকে দেখা যাবে না, দেখতে গেলে আলট্রা মাইক্রোস্কোপ লাগবে। এবং ভাইরাসের গঠন যদি বলি, ভাইরাস হচ্ছে একটা নিউক্লিক অ্যাসিড, ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড এবং চারদিকে প্রোটিন আবরণ দিয়ে গঠিত। কেন্দ্রীয় অংশ কি? নিউক্লিক অ্যাসিড, আর চারদিকে হচ্ছে প্রোটিন আবরণ দিয়ে গঠিত। যে প্রোটিন আবরণটাকে কি বলা হয়? ক্যাপসিড বলা হয়, ক্যাপসিড। ঠিক আছে? তাহলে কি ভাইরাস একটা কোষ ফর্ম করলো? না, ভাইরাস কিন্তু একটা কোষ ফর্ম করে নাই। কারণ কোষ ফর্ম করতে গেলে এটার ভিতরে কোষীয় অঙ্গাণু লাগবে, প্লাস্টিড লাগবে, মাইটোকন্ড্রিয়া লাগবে, নিউক্লিয়াস লাগবে, গলগি অ্যাপারেটাস লাগবে। কিন্তু কিছুই নাই এখানে। আছে কি? জাস্ট নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন। যার কারণে ভাইরাস হচ্ছে অকোষীয়। ভাইরাস কি? অকোষীয়। আমরা বলছি ভাইরাস অতি আণুবীক্ষণিক। এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ভাইরাস জীবদেহের ভিতরে যখন আসবে তখন রোগ সৃষ্টি করবে, কিন্তু জীবদেহের বাইরে এরা নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। ভাইরাস জীবদেহের ভিতরে কি হবে? সক্রিয় হবে। যেমন দেখো, আমি যদি এক্সাম্পল দিই, করোনা ভাইরাস কিন্তু যখন জীবদেহের ভিতরে ঢুকছে তখনই দেখা গেছে এটা বংশ বিস্তার করতে পারছে, সংখ্যা বৃদ্ধি করতে পারছে। কিন্তু যখন এটা হচ্ছে বাইরে ছিল বা এয়ারে ছিল তখন কিন্তু একটা থেকে দুইটা হইতে পারে নাই। তার মানে আমরা ভাইরাসের যদি কমপ্লিট একটা সংজ্ঞা দাঁড় করাইতে যাই, কি হবে? ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড, কেন্দ্রীয় অংশ এবং প্রোটিন আবরণ দিয়ে গঠিত। ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক এবং বাধ্যতামূলক পরজীবী, যা জীবদেহের অভ্যন্তরের রোগ সৃষ্টি করে এবং জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় বিরাজ করে। এই হচ্ছে ভাইরাস। ভাইরাস তাহলে একটা ল্যাটিন শব্দ যার অর্থ বিষ। তাহলে আমরা আশা করি জানি। তাহলে এখন ভাইরাস গঠিত রোগ কোনগুলো আছে? ভাইরাস গঠিত রোগ হচ্ছে সাধারণ সর্দি বা কমন কোল্ড, তারপর হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ডেঙ্গু, চিকনগুনিয়া, জলাতঙ্ক, তারপর হচ্ছে গুটি বসন্ত মানে বসন্ত রোগ আর কি, তারপর হচ্ছে আমাদের বার্ড ফ্লু। অনেকগুলো নাম আছে এখানে, ঠিক না? এটা তাহলে কিভাবে মনে রাখবো? আমি একটা নেমোনিক্স দিচ্ছি, ওই নেমোনিক্স দিয়ে মনে রাখতে পারো। আচ্ছা, নেমোনিক্সটা হইলো এটা যে হায় হায় বসন্ত মাস এলো। হায় বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা ও ডেঙ্গু জ্বরে পেল। তাহলে এগুলা হচ্ছে কি? এগুলো হচ্ছে আমাদের ভাইরাস গঠিত রোগের মনে রাখার জন্য একটা নেমোনিক্স, ঠিক আছে? তো যাদের এমনিতেই মনে থাকে গুড, আর যাদের মনে থাকে না তাদের জন্য আমি বলছি, হায় বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা এবং ডেঙ্গু জ্বরে পেল। দেখো এখানে কিন্তু আমাদের অলমোস্ট সবগুলা ভাইরাস গঠিত রোগের কথা চলে আসছে। হায় দিয়ে কি? হাই দিয়ে হচ্ছে হেপাটাইটিস। দেন পরের হাই দিয়ে হচ্ছে হারপিস, ঠিক আছে?
তাহলে দুইটা শেষ। এবার হচ্ছে বসন্ত, বসন্ত দিয়ে দুইটা, একটা হচ্ছে গুটি বসন্ত, দেন হচ্ছে জল বসন্ত। তারপরে দেখো মাস, মাস দিয়ে হচ্ছে মামস, মাস দিয়ে কি মামস। এলো দিয়ে কি, এলো দিয়ে হচ্ছে এডিনো ভাইরাস, এডিনো ভাইরাস। তারপর হচ্ছে ভাইকে, ভাইকে দিয়ে হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিনিয়া এবং ভেরিওলা, ভ্যাকসিনিয়া এবং ভেরিওলা। দেন হচ্ছে ইনফ্লুয়েঞ্জা, ইনফ্লুয়েঞ্জা দিয়ে ইনফ্লুয়েঞ্জা। ডেঙ্গু দিয়ে ডেঙ্গু, তারপরে ডেঙ্গু জ্বরে পেলো। ঠিক আছে, এবার দেখো জ্বরে দিয়ে কি, জ্বরে দিয়ে হচ্ছে জলাতঙ্ক। তাহলে আমাদের কিন্তু অলমোস্ট সবগুলাই এসে পড়ছে এখানে। এটা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ মনে রাখার নেমোনিক্স। এটা অনেক সময় পরীক্ষা এমসিকিউতে দিয়ে দেয়। হায় হায় বসন্ত মাস এলো, ভাইকে ইনফ্লুয়েঞ্জা এবং ডেঙ্গু জ্বরে পেলো, এটা দিয়ে আমরা মনে রাখবো। হাই দিয়ে কি, হাই দিয়ে হচ্ছে হ্যাপাটাইটিস, আবার আরেকটা হাই দিয়ে হচ্ছে হারপিস, দেন হচ্ছে গুটি বসন্ত, জল বসন্ত, মামস, ভ্যাকসিনিয়া, ভেরিওলা, দেন হচ্ছে কি ইনফ্লুয়েঞ্জা দিয়ে ইনফ্লুয়েঞ্জাই, আর ডেঙ্গু দিয়ে ডেঙ্গু, তারপর হচ্ছে জ্বরে দিয়ে হচ্ছে জলাতঙ্ক। ঠিক আছে, তাহলে আশা করি মনে থাকবে। আর পেলো দিয়ে হচ্ছে মনে রাখতে পারো পোলিও, পোলিও। ঠিক আছে, এরা হচ্ছে ভাইরাস ঘটিত রোগ। তাহলে আমরা আশা করি এতটুকু মনে রাখতে পারবো। এবার হচ্ছে ভাইরাসের আবিষ্কার নিয়ে আমরা আলোচনা করব। দেখো আমি নর্মালি হচ্ছে আবিষ্কারগুলো তেমন একটা মনে রাখতে বলি না, বিজ্ঞানীর নাম মনে রাখতে বলি না, কিন্তু দেখা যায় এই আবিষ্কার থেকে অ্যাডমিশনে কোশ্চেন আসে, এইচএসসিতে অনেক সময় কোশ্চেন দিয়ে দেয়, তাই এটা মনে রাখা লাগবে। ঠিক আছে, যারা অনেক ভালো পারো অবশ্যই মনে রাখবা। এবার খেয়াল করো আবিষ্কার, আবিষ্কার নিয়ে যদি বলতে যাই, প্রথম ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন বিজ্ঞানী এডওয়ার্ড জেনার। বিজ্ঞানী এডওয়ার্ড জেনার প্রথম হচ্ছে বসন্ত রোগের কথা উল্লেখ করেন, ভাইরাস গঠিত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। উনি কিন্তু কোন ভাইরাস দিয়ে আসলে বসন্ত রোগ হয় সেটা বলেন নাই, উনি বসন্ত রোগের কথা উল্লেখ করেন, রোগটার কথা উল্লেখ করেন কে, এডওয়ার্ড জেনার। মনে রাখবে এইভাবে, এডওয়ার্ড জেনার প্রথম বসন্ত রোগের কথা জানান দেন। তাহলে কিভাবে মনে রাখবা, যে আমাদের এডওয়ার্ড জেনার বসন্ত রোগের কথা জানান দেন, জানান দেন কে, এডওয়ার্ড জেনার। শেষ। তারপরে দেখো প্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস হচ্ছে টিএমভি ভাইরাস। প্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাসটার নাম কি, টিএমভি ভাইরাস। আর প্রথম আবিষ্কৃত ভাইরাস ঘটিত রোগের নাম কিন্তু কি, বসন্ত রোগ। আর ভাইরাসটার নাম হচ্ছে টিএমভি ভাইরাস। টিএমভির ফুল ফর্ম কি, টোবাকো মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস। তারপরে সবগুলো তো লাগবে না, তারপরে দেখো দিমিত্রি আইভানোভাস্কি, খুবই ইম্পর্টেন্ট। দিমিত্রি আইভানোভাস্কিকে বলা হয় ভাইরাসের আবিষ্কারক। মনে রাখবা আ দিয়ে হচ্ছে আইভানোভাস্কি এবং আ দিয়ে হচ্ছে ভাইরাসের আবিষ্কারক। ঠিক আছে, আচ্ছা কোশ্চেন হচ্ছে ভাইয়া কেন ওনাকে হচ্ছে ভাইরাসের আবিষ্কারক বলা হয়। একটা জিনিস বলি আমি, সেটা হচ্ছে ভাইরাস কিন্তু ব্যাকটেরিয়া থেকে ছোট, তার মানে ব্যাকটেরিয়া বড়, ব্যাকটেরিয়া হচ্ছে সাইজে বড়। ঠিক আছে, তাহলে তাহলে খেয়াল করো, ব্যাকটেরিয়া যদি সাইজে বড় হয়ে থাকে, আমি যদি একটা ফিল্টার নেই, ফিল্টার পেপার, যেটাতে ব্যাকটেরিয়াকে ফিল্টার করব, যেটাতে ব্যাকটেরিয়াকে ফিল্টার করব, মানে হচ্ছে এখানে ব্যাকটেরিয়াগুলো আটকাবে। এর থেকে ছোট যেই সাবস্টেন্সগুলো আছে সেগুলো কি আটকাবে, আটকাবে না। এর থেকে ছোট সাবস্টেন্সকে ভাইরাস, ভাইরাস কিন্তু এদিক দিয়ে হচ্ছে চলে যাবে, ঠিক না। তো উনি কি করছেন, একটা রোগাক্রান্ত তামাক গাছ থেকে তামাক রস সংগ্রহ করে কি করছেন, উনি হচ্ছে ওই ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে উনি ফিল্টার করার ট্রাই করছেন, কিন্তু আসলে এখানে ফিল্টার হয় নাই। তারপরে যখন ওই রসটা ভালো যেই তামাক গাছগুলো আছে ওগুলোর উপর ছিটায় দেন, সুস্থ তামাক গাছগুলোতেও রোগ সৃষ্টি হয়। ঠিক আছে, তো এই জিনিসটা আবিষ্কার করার কারণে দিমিত্রি আইভানোভাস্কিকে বলা হয় ভাইরাসের আবিষ্কারক। কি বলা হয়, ভাইরাসের আবিষ্কারক বলা হয়, ভাইরাসের আবিষ্কারক বলা হয়। তোমাদের কিন্তু এটা খুবই ইম্পর্টেন্ট একটা ইনফো। তারপর হচ্ছে ওয়াল্টার রিড হচ্ছে কি করছেন, মানুষের সর্বপ্রথম ইয়েলো ফিভার বা পিতজ্বর সৃষ্টিকারী ভাইরাস আবিষ্কার করেন। আশা করি এতটুকু মনে থাকবে। এরপরে আসি ভাইরাসের জনককে। তাহলে আমরা এতক্ষণ জানলাম কি, ভাইরাসের আবিষ্কারক জানছি, ভাইরাসের জনককে বা ফাদার অফ ভাইরোলজি কাকে বলা হয়, সেটা হচ্ছে স্ট্যানলি। স্ট্যানলিকে কেন ভাইরোলজির জনক বলা হয়, কারণ উনি হচ্ছে অনেক কষ্টের একটা কাজ করছে, সেটা হচ্ছে 1 টন তামাক পাতা থেকে মাত্র 1 চামচ ভাইরাস সংগ্রহ করেন। ঠিক আছে, 1 টন তামাক পাতা থেকে মাত্র 1 চামচ টোবাকো মোজাইক ভাইরাস যেটা আছে সেটা ক্রিস্টাল সংগ্রহ করেন, যার কারণে ওনাকে হচ্ছে পরবর্তীতে নোবেল দেওয়া হয় এবং ওনাকে হচ্ছে ভাইরোলজির জনক বলা হয়। ঠিক আছে, তাহলে আমাদের ভাইরোলজির জনককে, ভাইরোলজির জনক হচ্ছে স্ট্যানলি। স্ট্যানলিকে কি বলা হয়,
স্ট্যানলিকে বলা হয় ভাইরোলজির জনক। তাহলে আমি আরেকবার আবিষ্কারকের নামগুলো রিক্যাপিচুলেট করি। প্রথমে আসে অণুজীব তত্ত্ব। অণুজীব তত্ত্বের জনককে বা মাইক্রোবায়োলজির জনককে লুই পাস্তুর গেল। তারপর হচ্ছে আমাদের ভাইরাসের আবিষ্কারককে দিমিত্রি আইভানোভাস্কি। তারপর হচ্ছে ভাইরোলজির জনককে, ভাইরোলজির জনক হচ্ছে কে, ভাইরোলজির জনক বললাম স্ট্যানলিকে। ঠিক আছে, আশা করি এতটুকু মনে থাকবে। অ্যাটলিস্ট বিজ্ঞানীর নামগুলো মনে রাখো, ভিতরে কাহিনী না মনে রাখলেও চলবে। এরপরে আসি একটা ইম্পর্টেন্ট ইনফো, যেটা আমরা বলছিলাম যে ভাইরাসের গঠনটা ছিল এরকম, ভেতরে ছিল নিউক্লিক অ্যাসিড আর চারদিকে ছিল প্রোটিনের আবরণ বা ক্যাপসিড ছিল, ঠিক না? প্রোটিন আবরণ ছিল। আচ্ছা, এই গঠনটা আসলে কে দিছে? এই গঠনটা হচ্ছে বিজ্ঞানী বর্ডেন বা ব্যাডেন এবং পিরি দিছে। ঠিক আছে, পিরি এবং ব্যাডেন ভাইরাসের রাসায়নিক প্রকৃতি নিয়ে আলোচনা করছেন। ঠিক আছে, সর্বপ্রথম ভাইরাসের রাসায়নিক প্রকৃতি, এটা ভাইরাসের রাসায়নিক গঠন। তাহলে ভাইরাসের রাসায়নিক গঠন নিয়ে আলোচনা করেন কে? বিজ্ঞানী পিরি এবং ব্যাডেন। তারপরে আসি এইচআইভি নিয়ে। এইচআইভির ফুল ফর্ম কি? এইচআইভি নিয়ে একটু আলোচনা করি আমরা, কারণ এখন এটা হচ্ছে খুব রাইজিং একটা টপিক। এইচআইভি ফুল ফর্ম হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। তাহলে ভাইরাসটার নাম কি? হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এটার কারণে যে রোগটা হয় সেটার নাম হচ্ছে এইডস। এইডসের ফুল ফর্ম কি? অ্যাকোয়ার্ড ইমিউনি ডেফিসিয়েন্সি সিনড্রোম। তার মানে আমাদের এইচআইভির জন্য যে সিনড্রোমগুলো, সাইন সিমটমগুলো শো হয়, সেটাকে বলা হয় এইডস। আসলে এইচআইভি কি? যখন একটা মানুষের এইচআইভি হয়, এইচআইভি কীভাবে হয় সেটা তো তোমরা জানো। যাই হোক, যখন একটা মানুষের এইচআইভি হয় তখন হচ্ছে ওর যে ইমিউনিটিটা আছে বা রোগ প্রতিরোধ ব্যবস্থা আছে সেটা হচ্ছে সাপ্রেস হয়ে যায়। মানে হচ্ছে রোগ প্রতিরোধ ব্যবস্থাটা অলমোস্ট ধ্বংস হয়ে যায়। ওর দেখা যায় নর্মাল কোনো যদি ডিজিজ হয় তখনও ওর সিরিয়াস পর্যায়ে চলে যায় এটা। তাহলে এইচআইভি ফুল ফর্মটা তো আমরা দেখলাম, হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস। এখন এইচআইভি আসলে আবিষ্কার করেন কে? মনে রাখবে এইভাবে, বিজ্ঞানী গ্যালো, নাম কি? গ্যালো এইচআইভি আবিষ্কার করতে গেল। এইচআইভি আবিষ্কার করতে গেল, আশা করি মনে থাকবে, এইচআইভি আবিষ্কার করতে গেল। তাহলে এই বিজ্ঞানীর নামগুলো তো আমি বললাম, যেগুলো বলছি ওগুলাই লাগবে। আমরা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে ভাইরাসের সাইজ নিয়ে আলোচনা করা হয়েছে। ভাইরাসের সাইজ আসলে 8 থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে বিস্তার করে। 8 থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হচ্ছে ভাইরাসের সাইজটা হয়ে থাকে। ঠিক আছে, এখন ভাইরাস তার মানে অনেক ছোট, ন্যানোমিটার মানে কি? অনেক ছোট। তাহলে এই কারণে ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক, যেটা হচ্ছে ইলেকট্রন মাইক্রোস্কোপ ছাড়া দেখা যায় না। ঠিক আছে, তাহলে সবচেয়ে ছোট ভাইরাসের নাম কি? সবচেয়ে ছোট ভাইরাসের নাম হচ্ছে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, সবচেয়ে ক্ষুদ্র। মনে থাকবে 8 থেকে 12 ন্যানোমিটার। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগের যে ভাইরাস সেটা হচ্ছে 8 থেকে 12 ন্যানোমিটার। আর তাহলে সবচেয়ে বড় কোনটা? আপ টু যেগুলো হইতে পারে সবগুলোই বড়। দেখা যায় এখন করোনা ভাইরাসও অনেক বড় হয়ে গেছে। ঠিক আছে, এবার হচ্ছে ভাইরাসের প্রকৃতি নিয়ে আমরা তো আলোচনা করছি। ভাইরাস আসলে কি? ভাইরাস কি জীব নাকি জ্বর? কোনটা আসলে? ভাইরাস আসলে জীবও না জ্বরও না। ভাইরাসের মধ্যে জীবীয় বৈশিষ্ট্যটাও দেখা যায়, আবার জড় বৈশিষ্ট্যও দেখা যায়, যার কারণে ভাইরাসকে বলা হয় জীব এবং জ্বরের মধ্যে সেতু বন্ধনকারী, মানে ব্রিজ বিটুইন আমাদের লিভিং অ্যান্ড নন লিভিং। ঠিক আছে, এই কারণে ভাইরাস জীবও না আবার জ্বরও না, ভাইরাসই। ভাইরাস একটা আলাদা সত্তা। ঠিক আছে, এটা কে বলছে? বিজ্ঞানী লোভ বলছেন। তো এত বিজ্ঞানীর নাম আসলে মনে রাখা লাগবে না টোটালি, পরীক্ষা আসে 2-1টা, বুঝছো? যাই হোক, ভাইরাসই, এটা বলছে বিজ্ঞানী লোভ। তার মানে ভাইরাসের মধ্যে কিছু জীবীয় বৈশিষ্ট্যও থাকবে, কিছু জড় বৈশিষ্ট্যও থাকবে। এখানে দেখো কিছু ভাইরাসের শেপ নিয়ে আলোচনা করা হয়েছে। আমরা যদি এটা ফার্দার জানবো সামনে ক্লাসে, ভাইরাসের যখন ক্লাসিফিকেশন পড়বো তখন। টিএমপিটা দেখো দণ্ডাকার, তা এরকমভাবে অনেকগুলো ভাইরাসের শেপ দিছে। এই যে ইবোলা ভাইরাস সিলিন্ড্রিক্যাল, ঠিক আছে, শেপটা দেখো সিলিন্ড্রিক্যাল কিন্তু। আচ্ছা, এখন আমরা ভাইরাসের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। কি বলছিলাম? ভাইরাস হচ্ছে জীবও না বা লিভিংও না, আবার হচ্ছে জড় বস্তুও না। ঠিক আছে, ভাইরাসই। ভাইরাস যখন জীবদেহে প্রবেশ করে তখন জীবীয় বৈশিষ্ট্যগুলো শো করে, যখন হচ্ছে জড় অবস্থায় থাকে তখন কিন্তু বংশবৃদ্ধি করতে পারে না, জড় বৈশিষ্ট্যগুলো শো করে, ঠিক না?
আচ্ছা, তার মানে এর মধ্যে কিছু জীবীয় বৈশিষ্ট্যও দেখা যাবে, আবার কিছু জড় বৈশিষ্ট্যও দেখা যাবে। তাইলে ভাইরাসের জীবীয় রাসায়নিক বৈশিষ্ট্য কোনগুলো, জড় রাসায়নিক বৈশিষ্ট্য কোনগুলো? আমি যদি তোমাদের এমসিকিউর জন্য বলতে যাই, ইন গ্রোস এভাবে মনে রাখতে পারো, ভাইরাসের জড় বৈশিষ্ট্যের মধ্যে সব নেগেটিভ কথা থাকবে, সব নেগেটিভ কথাগুলো থাকবে, সব নেগেটিভ কথাগুলো থাকবে ভাইরাসের জড় বৈশিষ্ট্যতে। দেখো তুমি শুধুমাত্র 5 নাম্বারটা ছাড়া বাকি সবগুলাতেই নেগেটিভ কথা, 5 নাম্বারটা শুধুমাত্র পজিটিভ কথা। ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক আমরা বলে ফেলছি না, ডান। ভাইরাস অকোষীয়, অতি আণুবীক্ষণিক, তাহলে অকোষীয় হইলে কি কোনো কোষীয় অঙ্গাণু এর মধ্যে থাকবে? থাকবে না। তারপরে হচ্ছে ভাইরাসের মধ্যে কোনো বিপাকীয় এনজাইম নেই, ভাইরাসের মধ্যে কি নাই? বিপাকীয় এনজাইম নেই, নেগেটিভ কথা। খাদ্য গ্রহণ করে না, যার কারণে পুষ্টিক্রিয়াও নেই, ঠিক আছে, সবগুলো নেগেটিভ কথা। অকোষীয়, অতি আণুবীক্ষণিক, ছোট, তারপর হচ্ছে তোমার কি বিপাকীয় এনজাইম নেই, এর বডিতে কোনো, নর্মালি ভাইরাসের বডিতে কোনো এনজাইম নেই। তবে কিছু কিছু ব্যতিক্রম আছে, আমরা বলবো কোন কোন ভাইরাসে আসলে এনজাইম থাকে। বিপাকীয় এনজাইম নেই, খাদ্য গ্রহণও করে না, পুষ্টিক্রিয়া নেই। এবার দেখো ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননে সক্ষম না, ঠিক আছে, এটাও একটা নেগেটিভ কথা। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টারযোগ্য না, ঠিক আছে, এটা তো আমরা আগে বলছি। দেন হচ্ছে 6 নাম্বারটা দেখো, জীবকোষের বাইরে ভাইরাস রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, তাও নেগেটিভ কথা। তারপরে বলছি কি ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই, ভাইরাসের দৈহিক বৃদ্ধি নেই, পরিবেশের উদ্দীপনায় এ সাড়া দেয় না। দেন হচ্ছে ভাইরাস রাসায়নিকভাবে প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিডের সমাহার মাত্র, এটাও কিন্তু একটা নেগেটিভ কথা। তারপরে হচ্ছে আমরা যে অ্যান্টিবায়োটিক খাই, এটা একটা ইন্টারেস্টিং ব্যাপার। আমাদের দেখা যায় সর্দি হলে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলে, আসলে কি এটা কোনো কাজ করতে পারে? এটা কিন্তু কোনো কাজ করতে পারে না। সর্দি হলে অ্যান্টিবায়োটিক খেয়ে ফেলি, কারণ ওইটা থাকে, যদি ভাইরাল ফিভার হয়, ভাইরাসকে কখনোই অ্যান্টিবায়োটিক দিয়ে কাবু করা যায় না, ভাইরাসকে কখনোই অ্যান্টিবায়োটিক দিয়ে কাবু করা যায় না। যদি তোমাদের নর্মাল কমন কোল্ড হলে যদি তোমরা অ্যান্টিবায়োটিক খেয়ে থাকো, বা আব্বু আম্মু ফোর্স করে, অ্যাভয়েড করবা, ঠিক আছে, আনটিল তোমার রেজিস্টার্ড ডাক্তার হচ্ছে প্রেসক্রাইব করতেছে। দেখো অ্যান্টিবায়োটিক দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না ভাইরাসের, তার মানে কিছুই করতে পারবে না। ভাইরাস অ্যাসিড, ক্ষার, লবণ প্রতিরোধে সক্ষম, তার মানে দেখো সবগুলো নেগেটিভ কথা। আমরা হচ্ছে 5 নাম্বারটা অ্যাভয়েড করে গেছি। ভাইরাসকে কেলাসিত করা যায়, ওকে, ভাইরাস হচ্ছে সেন্ট্রিফিউজ করা যায়। সেন্ট্রিফিউজ মানে বোঝো তো, মানে হচ্ছে সেন্ট্রিফিউগাল মেশিনের মধ্যে এটা ঘুরায় তলানিকরণ করা যায়, ঠিক আছে, ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, তলানিকরণ করা যায়, এটা কিন্তু পজিটিভ কথা, বাকি সবগুলো নেগেটিভ কথা। যাই হোক, তাহলে আমরা ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো দেখলাম। কয়টা বৈশিষ্ট্য আছে? 9টা বৈশিষ্ট্য। আচ্ছা, তারপরে যাই ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্যগুলো দেখি। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য, এখানে সব পজিটিভ কথা, কোনো নেগেটিভ কথাই নাই। ভাইরাস দেখো সংখ্যা বৃদ্ধি করতে পারে, তারপর হচ্ছে নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃ ভাইরাসের যে বৈশিষ্ট্যটা সেটা বজায় থাকে। দেন হচ্ছে ভাইরাস ডিএনএ বা আরএনএ, মানে হচ্ছে সোজা কথা নিউক্লিক অ্যাসিড। আমাদের নিউক্লিক অ্যাসিড কয় ধরনের? আমরা বলছি না ভাইরাসের ভিতরে কি থাকে, গঠনটা বারবার বলতেছি, ভাইরাসের ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড, বাইরে থাকে প্রোটিন। প্রোটিন যে আবরণ সেটাকে বলা হয় ক্যাপসিড। প্রোটিন আবরণকে কি বলা হয়? প্রোটিন আবরণকে বলা হয় ক্যাপসিড। আচ্ছা, এখন নিউক্লিক অ্যাসিড তো 2 ধরনের, ডিএনএ, ডি না, তারপর হচ্ছে আরএনএ থাকে। এখন দেখো মনে রাখবা, খুবই ইম্পর্টেন্ট ইনফো, ভাইরাসের মধ্যে ডিএনএ এবং আরএনএ দুইটা কখনো একসাথে থাকে না। আইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে, ডিএনএ আরএনএ দুইটা কখনো একসাথে থাকবে না। যদি ডিএনএ থাকে তখন সেই ভাইরাসকে আমরা বলবো ডিএনএ ভাইরাস। যদি এদের নিউক্লিক অ্যাসিড হিসাবে আরএনএ থাকে তখন আমরা বলবো আরএনএ ভাইরাস, ঠিক আছে। তারপরে খেয়াল করো, ভাইরাস একটা বাধ্যতামূলক পরজীবী। ভাইরাসকে বাধ্যতামূলক পরজীবী মানে যেখানে ওর রিসেপ্টর থাকবে সেইখানে ভাইরাস বাইন্ড করতে বাধ্য। আমি একটা এক্সাম্পল দিই, এটা খুবই ইম্পর্টেন্ট একটা ফ্যাক্ট, যদিও এই জিনিসটা নিয়ে সামনে ডিটেলস আলোচনা আছে। ধরো আমার চিকেন পক্স কোথায় হয়? চিকেন পক্স কিন্তু স্কিনে হয়, ঠিক না? স্কিনে দেখো যে চিকেন পক্স হয়। আমরা অনেকে বলে থাকি না যে মানুষের লাইফ টাইমে একবার না একবার চিকেন পক্স হয়। তো খেয়াল করো, সাপোজ চিকেন পক্সের যে ভাইরাসটা আছে, এই ভাইরাসটা স্কিনে বসার জন্য একটা চেয়ার লাগবে। ওই চেয়ারটারে বলি আমরা রিসেপ্টর। কি বলি? সোজা কথা রিসেপ্টর মানে যে ভাইরাসটাকে রিসিভ করবে, ঠিক আছে। তো এখন রিসেপ্টরটা দেখতে এরকম শেপটা, তাহলে ভাইরাসটার শেপটা অবভিয়াসলি এরকম হওয়া লাগবে যেন ও আরামভাবে চেয়ারে বসতে পারে, ঠিক আছে। তো সাপোজ ধরো ওর রিসেপ্টরটা হচ্ছে এরকম, মানে স্কিনের মধ্যে এরকম রিসেপ্টর আছে। আমাদের যে সর্দির ক্ষেত্রে কমন কোল্ড হয়, ওই ভাইরাসটা কি এখানে বসতে পারবে? পারবে না, কারণ হচ্ছে এটা রিসেপ্টর সাপোজ এইরকম চারকোনা।
সরি, এটা রিসেপ্টর হচ্ছে এরকম, ভাইরাসটার শেপটা হচ্ছে সাপোজ 4 কোণা, তাহলে কি এটা বসতে পারবে? পারবে না। তার মানে যেখানে যেই ভাইরাস বসার কথা সেখানে সেই ভাইরাসই বসবে, কারণ সেখানে সেই রিসেপ্টরটা পাওয়া যাবে, তাই সেখানে সেই ভাইরাসটাই বসবে। ওইটা শেপ অনুযায়ী সৃষ্টিকর্তা আমাদের ওই ভাইরাসটা দিয়ে দিছে। যাই হোক, যদি দেখা যায় আমাদের কমন, তার মানে কি কমন কোল্ড যেটা আছে, সাধারণ সর্দি, সে যেমন আমাদের চিকেন পক্স সৃষ্টি করতে পারবে না, চিকেন পক্স যেখানে বসে সেখানে বসতে পারবে না, তেমনভাবে চিকেন পক্স আবার সাধারণ সর্দি তৈরি করতে পারবে না। এই কারণে বলা হয়েছে ভাইরাস, এই কারণে বলা হয়েছে কি, এই কারণে বলা হয়েছে ভাইরাস হচ্ছে সুনির্দিষ্টভাবে বাধ্যতামূলক পরজীবী। খুবই ইম্পর্টেন্ট, প্রত্যেকটা কথা ইম্পর্টেন্ট। ভাইরাসের মধ্যে মিউটেশন ঘটতে পারে, প্রকরণ বা ভেরিয়েশন সৃষ্টি হতে পারে। আমরা শুনছিলাম না করোনা ভাইরাসে অনেকগুলো মিউটেশন হয়েছে। মিউটেশন মানে কি? মিউটেশন মানে হচ্ছে বাংলা কথায় পরিবর্তন। মিউটেশন মানে কি? মিউটেশন মানে হচ্ছে পরিবর্তন। তাহলে মিউটেশন জিনিসটা আসলে কি? ধরো কোনো ভাইরাস, আমার বডির তেমন একটা ইমিউনিটি খুব শক্তিশালী না, তো কোনো একটা ভাইরাস, করোনা ভাইরাস আমার বডিতে ঢুকলো, ঢোকার পরে কি হবে? ওই ভাইরাসটা আরও পাওয়ারফুল হয়ে বের হবে, ঠিক না? কারণ আমার বডিতে তেমন একটা ইমিউনিটি নাই। তো তারপরে দেখা যাবে ওর যে ক্যাপসিড আবরণটা আছে, এই ক্যাপসিড আবরণটা এটা আরও বেশি পুরো হয়ে যাবে। তো এখানে একটা চেঞ্জ হইলো না? তো এই পরিবর্তনটাকে বলা হয় মিউটেশন, ঠিক আছে? আরও পরিবর্তন ঘটতে পারে। যাই হোক, আমি বোঝানোর জন্য মিউটেশন মানে পরিবর্তন। একটা ভাইরাস একরকমভাবে বডিতে ঢুকছে, বের হয়েছে আরেক রকমভাবে। যাই হোক, এই মিউটেশনের ফলে বিভিন্ন ভেরিয়েশন তৈরি হয় ভাইরাসে। তারপরে খেয়াল করো, ভাইরাসের মধ্যে অভিযোজন ক্ষমতা আছে, এদের জিনগত পুনর্বিন্যাস বা জেনেটিক রিকম্বিনেশন ঘটতে পারে। এই হচ্ছে ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। তাহলে এর আগে আমরা কি দেখছিলাম? ভাইরাসের জড় বৈশিষ্ট্য দেখছিলাম। তার মানে ভাইরাসের মধ্যে কিছু জীবীয় বৈশিষ্ট্যও পাইলাম, ভাইরাসের মধ্যে কিছু জড় বৈশিষ্ট্যও পাইলাম। সেই কারণেই ভাইরাসকে বলা হয় জীব এবং জ্বরের মধ্যে সেতু বন্ধনকারী বলা হয়। জীব এবং জ্বরের মধ্যে কি বলা হয়? সেতু বন্ধনকারী বলা হয়। ভাইরাসকে জীব এবং জ্বরের মধ্যে সেতু বন্ধনকারী বলা হয়। আরেকটা ইনফো বলে রাখি, আমি আরেকটা ইনফো বলি। জীব তো আমাদের দুই ধরনের, উদ্ভিদ এবং প্রাণী, তাই তো? উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সেতু বন্ধনকারী কাকে বলা হয়? ইউগ্লেনা। এটা মনে রাখবে, এটা বইতে নাই, এক্সট্রা ইনফো। ইউগ্লেনাকে বলা হয় সবুজ প্রাণী। তাইলে প্রাণী আবার সবুজ হয় নাকি? হ্যাঁ, হইতে পারে, যদি এর বডিতে ক্লোরোফিল থাকে। এক্স্যাক্টলি, ইউগ্লেনার বডিতে হচ্ছে কি থাকে? ক্লোরোফিল থাকে। ইউগ্লেনার বডিতে ক্লোরোফিল থাকে, খুব ছোট। তো এই ইউগ্লেনাকে এই কারণে বলা হয় উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সেতু বন্ধনকারী। জীব এবং জ্বরের মধ্যে সেতু বন্ধনকারী বলা হয় ভাইরাসকে, আর উদ্ভিদ এবং প্রাণীর মধ্যে সেতু বন্ধনকারী বলা হয় কাকে? ইউগ্লেনাকে। আশা করি তোমাদের মনে থাকবে। তাহলে এটা কিন্তু খ নাম্বারে আসে, ভাইরাসকে কেন জীব জ্বরের মধ্যে সেতু বন্ধনকারী বলা হয়। জ্বর থেকে 5টা বৈশিষ্ট্য দিবা, জীব থেকে 5টা বৈশিষ্ট্য দিবা, তারপর হচ্ছে লিখা দিবা সুতরাং এই কারণে ভাইরাসকে জীব জ্বরের মধ্যে সেতু বন্ধনকারী বলা হয়। দ্যাটস এনাফ। এবার আসি ভাইরাসের গঠন। যদি অলরেডি আমরা ভাইরাসের গঠন নিয়ে আলোচনা করে ফেলছি, খেয়াল করো ভাইরাসের গঠনটা আমি আরেকবার বলি। ভাইরাস হচ্ছে ভিতরে নিউক্লিক অ্যাসিড, ডিএনএ অথবা আরএনএ দিয়ে গঠিত। দুইটা দিয়ে একসাথে কখনোই গঠিত হবে না। নিউক্লিক অ্যাসিডের চারদিকে প্রোটিন আবরণ দিয়ে গঠিত। কি দিয়ে গঠিত? প্রোটিন আবরণ দিয়ে গঠিত, যেটাকে আমরা বলি ক্যাপসিড। কি বলি? ক্যাপসিড বলি। ক্যাপসিড এই পুরাটাকে বলি। এখন এই ক্যাপসিডের প্রত্যেকটা ইউনিটকে বলি আমরা, ক্যাপসিডের যে প্রত্যেকটা ইউনিট আছে একে বলি ক্যাপসোমিয়ার। কি বলি? ক্যাপসোমিয়ার। তাহলে ক্যাপসিডের প্রত্যেকটা সাব ইউনিটকে কি বলা হয়? ক্যাপসোমিয়ার বলা হয়। তাহলে এটা জানবা। এখন সব ভাইরাসে আসলে এই প্রোটিন আবরণটা থাকে, নিউক্লিক অ্যাসিড থাকে। কিছু কিছু ভাইরাস আছে যাদের ক্ষেত্রে দেখা যায় এই প্রোটিন আবরণের চারদিকে একটা লিপিড বা চর্বির আবরণ দেখা যায়। কিসের আবরণ দেখা যায়? লিপিড বা চর্বির আবরণ দেখা যায়। লিপিড বা চর্বির আবরণ দেখা যায়। তাহলে একসাথে আমরা কি বলতে পারি? লিপিড আর তার ভিতরে থাকে প্রোটিন, দুইটাকে একসাথে আমরা বলতে পারি লিপোপ্রোটিন। কি বলতে পারি? লিপোপ্রোটিন। তার মানে সোজা কথা, ভাইরাসের কিছু কিছু ভাইরাস আছে যার ভিতরে নিউক্লিক অ্যাসিড থাকে, বাইরে প্রোটিন থাকে এবং তার বাইরে লিপিড আবরণ থাকে। একসাথে আমরা বলি এই আবরণটাকে লিপোপ্রোটিন। যেসব ভাইরাসে লিপোপ্রোটিন আবরণ পাওয়া যায় সেসব ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। কি বলা হয়? লিপোভাইরাস। যেসব ভাইরাসে লিপোপ্রোটিন আবরণ পাওয়া যায় সেসব ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। যেসব ভাইরাসে প্রোটিন আবরণ এবং লিপিড আবরণ দুইটা একসাথে পাওয়া যায়, অর্থাৎ লিপোপ্রোটিন একসাথে পাওয়া যায়,
সেসব ভাইরাসকে বলা হয় লিপোভাইরাস। তাহলে লিপোভাইরাস কারা কারা আছে সেটা আমরা দেখব। দেখো এই যে লিপিড লিপোপ্রোটিন আবরণের একককে বলা হয় পেপলোমিয়ার, এটা মনে রাখবা, তাদেরকে বলা হয় লিপোভাইরাস। আচ্ছা, লিপোভাইরাসের এক্সাম্পল হচ্ছে আমাদের করোনা ভাইরাস আছে, করোনা ভাইরাস একটা লিপোভাইরাস, তারপর এইচআইভি একটা লিপোভাইরাস, হারপিস একটা লিপোভাইরাস। এই যে এটা হচ্ছে লিপোভাইরাসের এক্সাম্পলগুলো, ঠিক আছে? ইনফ্লুয়েঞ্জা, হারপিস, এইচআইভি, করোনা, এরা কি লিপোভাইরাস, মনে রাখবা। তার মানে এদের ক্ষেত্রে লিপোপ্রোটিনের আবরণটা দেখা যায়। আচ্ছা, এবার আসি আমরা ভাইরাসের প্রকারভেদ। ভাইরাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করতে গেলে ভাইরাসকে অনেকভাবে ভাগ করা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট প্রকারটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসের প্রকারভেদ। কিসের উপর? নিউক্লিক অ্যাসিড। নিউক্লিক অ্যাসিডের ভিত্তিতে। এখন খেয়াল করো, আমাদের ভাইরাসে তো নিউক্লিক অ্যাসিড থাকে, ইদার ডিএনএ থাকবে অথবা আরএনএ থাকবে। এখন যেসব ভাইরাসে ডিএনএ থাকবে সেসব ভাইরাসকে বলা হয় ডিএনএ ভাইরাস, আর যেসব ভাইরাসে আরএনএ থাকবে তাদেরকে বলা হবে কি? আরএনএ ভাইরাস। এখন খেয়াল করো, আমাদের এখানে এক্সাম্পলটা মনে রাখা সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এখন তুমি ডিএনএ ভাইরাসের খালি এক্সাম্পলটা মনে রাখবা, এছাড়া যা ভাইরাস পাবা সব আরএনএ ভাইরাস, তাহলে মনে রাখা ইজি। ডিএনএ ভাইরাসের তাহলে এক্সাম্পল কি? এটা মনে রাখবা একটা নেমোনিক্স দিয়ে, ঠিক আছে? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। কি বললাম? নেমোনিক্সটা কি? টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো। খেয়াল করো, টিপুর ভাই টিটু ভ্যানিলা হতে ফ্রান্সে এলো, এটা দিয়ে তুমি সব ডিএনএ ভাইরাসের কথা মনে রাখতে পারবা। টিপু দিয়ে হচ্ছে টিআইভি, ফুল ফর্ম কি? টিপিউলা ইরিডিসেন্ট ভাইরাস, বইতে আছে। টিপু দিয়ে মনে রাখবা টিআইভি ভাইরাস। ভাই দিয়ে কি? ভাই দিয়ে হচ্ছে ভেরিওলা ভাইরাস বা ভ্যাকসিনিয়া ভাইরাস। আচ্ছা, আমরা একটা লিখলাম ভেরিওলা। দেন টিটু দিয়ে হচ্ছে টিটু দিয়ে কি? টিটু দিয়ে হচ্ছে টিটু। তারপরে ভ্যানিলা দিয়ে কি? আমরা আগে লিখছি ভেরিওলা, তাহলে এটা হচ্ছে ভ্যাকসিনিয়া, ভ্যাকসিন, ঠিক না? ভ্যাকসিন থেকে ভ্যাকসিনিয়া, মনে রাখবা। হতে দিয়ে কি? হতে দিয়ে হচ্ছে হারপিস। হেপাটাইটিস। তারপরে ফ্রান্সে দিয়ে হচ্ছে ফুলকপির মোজাইক ভাইরাস। তারপরে এলো দিয়ে কি? এডিনো ভাইরাস। তাহলে খেয়াল করো, আমাদের ডিএনএ ভাইরাসের এক্সাম্পলগুলো দেখি। টিপুর ভাই টিটু ভ্যানিলা থেকে ফ্রান্সে এলো। টিপু দিয়ে হচ্ছে টিআইভি, ভাই দিয়ে হচ্ছে ভেরিওলা, টিটু দিয়ে হচ্ছে টিটু, ভ্যানিলা দিয়ে ভ্যাকসিনিয়া, দেন হচ্ছে হতে দিয়ে দুইটা, একটা হচ্ছে হারপিস, হেপাটাইটিস। ফ্রান্সে দিয়ে কি? ফুলকপির মোজাইক ভাইরাস, আর এলো দিয়ে হচ্ছে এডিনো ভাইরাস। তো আশা করি মনে থাকবে। এছাড়া যা যা পাবা সবগুলাই আরএনএ ভাইরাস। যদি বলি করোনা ভাইরাস কি ভাইরাস? আরএনএ ভাইরাস। আশা করি মনে থাকবে তোমাদের। আচ্ছা, তাহলে খেয়াল করো, ডিএনএ ভাইরাস এবং আরএনএ ভাইরাসের মধ্যে যদি আমরা পার্থক্য দেখি, আরএনএ ভাইরাস আর ডিএনএ ভাইরাস দণ্ডাকার বা সূত্রাকার হয়ে থাকে। আকৃতি কিরকম হয়ে থাকে? আরএনএ ভাইরাসের দণ্ডাকার, সূত্রাকার। এছাড়া যত আকৃতি পাবা সবই হচ্ছে ডিএনএ ভাইরাসের আকৃতি। আর আমরা মেইনলি ডিফারেন্সিয়েট করি কি দিয়ে? মেইনলি ডিফারেন্সিয়েট করি হচ্ছে নিউক্লিক অ্যাসিড দিয়ে। তাহলে আরএনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড আরএনএ, ডিএনএ ভাইরাসের নিউক্লিক অ্যাসিড ডিএনএ, ডান। তারপরে হচ্ছে আক্রান্ত জীব, সকল উদ্ভিদ ভাইরাস এবং সায়ানোফাসগুলো দেখবা আরএনএ ভাইরাস, আর বেশিরভাগ প্রাণী ভাইরাসই দেখবা কি? ডিএনএ ভাইরাস। এক্সেপশন তো থাকবেই, যেমন হচ্ছে করোনা ভাইরাস, এটা প্রাণীতে রোগ সৃষ্টি করে, তারপরেও দেখা যায় এটা আরএনএ ভাইরাস। যাই হোক, এরপরে হচ্ছে আমরা আসি
আরএনএ নর্মালি কয় সূত্রক হয়? এক সূত্রক হয়, কিন্তু কিছু কিছু ভাইরাস আছে যেগুলোর আরএনএ দ্বিসূত্রক দেখা যায়, যেমন দানের বামন রোগের ভাইরাস, রিও ভাইরাস। তারপরে দেখা যায় ডিএনএ নর্মালি দ্বিসূত্রক হয়, কিন্তু 5X174 এই ভেরিয়েন্টটা আর M13 এই ভেরিয়েন্ট কোলিফাস ভাইরাসগুলো হচ্ছে ডিএনএ এক সূত্রক, দ্বিসূত্রক থাকে নর্মালি, কিন্তু এই দুইটা ভেরিয়েন্টে দেখা যায় এক সূত্রক। মনে রাখবা, রোগ সৃষ্টি করে আমরা বলছি উদ্ভিদ দেহে নর্মালি রোগ সৃষ্টি করে, আর এ হচ্ছে নর্মালি প্রাণী দেহে রোগ সৃষ্টি করে। এটার কোনো এলভেলপ থাকে না, আর ওইটা থাকে। উদাহরণ বলা শেষ, সবগুলাই বলে ফেলছি, ডান। এটা ছাড়া যা থাকবে সব হচ্ছে আরএনএ ভাইরাস। আচ্ছা, তাহলে আমরা ভাইরাসের প্রকারভেদ নিয়ে আলোচনা করছিলাম, ডিএনএ আরএনএ দেখছিলাম, ডিএনএ ভাইরাস, আরএনএ ভাইরাস। এবার হচ্ছে ভাইরাসের আকৃতি অনুযায়ী ভাইরাসের প্রকারভেদটা দেখব। আকৃতি অনুযায়ী প্রথমে আসি, দণ্ডাকার ভাইরাস কারা আছে? দণ্ডাকার ভাইরাস মনে রাখবা কি দিয়ে? মনে রাখবা এটিএম দিয়ে। কি দিয়ে? এটিএম, এটিএম দিয়ে মনে রাখবা। এ দিয়ে হচ্ছে আলফা মোজাইক ভাইরাস, আলফা মোজাইক ভাইরাস। দেন টি দিয়ে হচ্ছে টিএমবি বা টোবাকো মোজাইক ভাইরাস। এম দিয়ে হচ্ছে মামস ভাইরাস। আচ্ছা, মামস ভাইরাস জিনিসটা কি জানো? মানে মামস ভাইরাস কেন হয়, সরি মামস রোগটা কেন হয়? আমাদের হচ্ছে এই দুই পাশে দুই ধরনের গ্ল্যান্ড আছে, স্যালাইভারি গ্ল্যান্ড বা হচ্ছে লালা গ্রন্থি আছে, ঠিক আছে? তো লালা গ্রন্থি আবার কয় ধরনের? লালা গ্রন্থি 3 ধরনের লালা গ্রন্থি দেখা যায়। একটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্রন্থি, সাবমেন্ডিবুলার গ্রন্থি, এই 3টা দেখা যায়। তো আমাদের কানের নিচে যেটা থাকে সেটা হচ্ছে প্যারোটিড গ্রন্থি। এই প্যারোটিড গ্রন্থিটা অনেক সময় এই মামস ভাইরাস দিয়ে সংক্রমিত হয়, যার কারণে এই অংশটা ফুলে যায়, সেটাকে বলা হয় মামস রোগ। তাহলে আমরা এটিএম দিয়ে মনে রাখবো, এটিএম বুথ আছে না, এটিএম দিয়ে মনে রাখবো যে আলফা মোজাইক ভাইরাস, টোবাকো মোজাইক ভাইরাস, দেন হচ্ছে মামস ভাইরাস। দণ্ডাকার ভাইরাস শেষ। এবার হচ্ছে গোলীয়। গোলীয় মনে রাখবা পোলিও, ডেঙ্গু, ও আছে না এগুলোর লাস্টে, ও পোলিও, গোলীয়, ডেঙ্গু, গোলীয়। দেন হচ্ছে আর দুইটা আছে, টিআইভি, দেন এইচআইভি। তাহলে এরা হচ্ছে কি? এরা সবাই হচ্ছে গোলীয়। পোলিও, টিআইভি, এইচআইভি, ডেঙ্গু, এরা হচ্ছে কি? গোলীয়, মনে রাখবা। তারপরে দেখো, আমরা ইবোলা ভাইরাসের আকৃতিটা দেখছিলাম না শুরুর দিকে, মনে আছে? এটার আকৃতি কেমন? সিলিন্ড্রিক্যাল। সিলিন্ড্রিক্যাল হচ্ছে ইবোলা। ইবোলা ভাইরাস কিরকম? সিলিন্ড্রিক্যাল। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা ইনফো আমি বলি। ইবোলা হচ্ছে তোমার, ইবোলা কিসের নাম? ইবোলা কি ফার্স্টে ভাইরাসের নাম ছিল? ইবোলা ছিল নদীর নাম। কিসের নামে নাম হয়েছে? নদীর নাম। ইবোলা একটা নদীর নাম। তো দেখা গেছে প্রথম এই ভাইরাসটা ইবোলা নদীর তীরে একজন কৃষকের হয়েছিল, যার কারণে ওই নদীর নামেই ভাইরাসটার নামকরণ করা হয়, যেহেতু ওইখান থেকে সূত্রপাত, নামকরণ করা হয় ইবোলা ভাইরাস। আশা করি মনে থাকবে, সিলিন্ড্রিক্যাল ভাইরাস হচ্ছে ইবোলা ভাইরাস। আরেকটা আছে মোটরের স্ট্রিক ভাইরাস, এটা মনে রাখতে পারো, মোটরের স্ট্রিক ভাইরাস। আচ্ছা, সিলিন্ড্রিক্যাল ভাইরাস গেল। তাহলে আমরা টোটাল 3টা আকৃতি দেখলাম, একটা হচ্ছে দণ্ডাকার, দেন হচ্ছে গোলাকার, এরপরে হচ্ছে কি সিলিন্ড্রিক্যাল দেখলাম। এবার আমরা হচ্ছে দেখবো ব্যাঙ্গাচি আকৃতির কারা কারা আছে। ব্যাঙ্গাচি আকৃতির কারা? যতগুলা টি সিরিজের, বা আমি যদি অন্যভাবে বলি, যতগুলা টি জোর ভাইরাস আছে, যেমন T2, T4, T6, এরা সবাই ব্যাঙ্গাচির মতো দেখতে, ব্যাঙ্গাচি আকৃতির। তো আশা করি আমরা ভাইরাসের আকৃতি অনুযায়ী শ্রেণী বিন্যাসটা বুঝলাম। তারপর হচ্ছে ভাইরাসের
ভাইরাসের আকৃতি অনুযায়ী শ্রেণীবিন্যাসটা দেখলাম, দেন হচ্ছে আমরা নিউক্লিক অ্যাসিডের উপর ভিত্তি করে ভাইরাসের শ্রেণীবিন্যাসটা দেখলাম। এবার আমরা দেখব একটা জিনিস, আগে পড়ায় ফেলি, সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি। সেন্ট্রাল ডগমা, এটা অবশ্য তোমাদের প্রথম অধ্যায় ছিল অফ বায়োলজি বা জীববিজ্ঞানের কেন্দ্রীয় প্রত্যয়। এই জিনিসটা কি সেন্ট্রাল ডগমা অফ বায়োলজি বা কেন্দ্রীয় প্রত্যয় জিনিসটা কি? চলো দেখি আমরা। আচ্ছা, একটা ডিএনএ থেকে কি তৈরি হয়? একটা ডিএনএ থেকে আমাদের নর্মালি ডিএনএ তৈরির যে প্রক্রিয়া, এটাকে কি বলা হয়? এটাকে বলা হয় রেপ্লিকেশন। এটাকে কি বলা হয়? অনুলিপন অথবা রেপ্লিকেশন বলা হয় ইংলিশে। ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন, এটা আমরা জানি সবাই। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? ডিএনএ থেকে এমআরএনএ তৈরির যে প্রক্রিয়া, এটাকে বলা হয় ট্রান্সক্রিপশন। কি বলা হয়? ট্রান্সক্রিপশন। তারপরে আসি, এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে কি বলা হয়? এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। ট্রান্সলেশন। তাহলে আমরা দেখলাম ডিএনএ থেকে ডিএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় রেপ্লিকেশন বা অনুলিপন। ডিএনএ থেকে এমআরএনএ তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সক্রিপশন। এমআরএনএ থেকে প্রোটিন তৈরির প্রক্রিয়াকে বলা হয় ট্রান্সলেশন। এগুলো নিয়ে অনেক ডিটেলস পড়ছো তোমরা হচ্ছে ফার্স্ট চ্যাপ্টারে। এবার খেয়াল করো, এমআরএনএ থেকে উল্টা পথে ডিএনএ তৈরির কি কোনো প্রক্রিয়া আছে? হ্যাঁ আছে। এটার নাম হচ্ছে কি? এটার নাম হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপশন। যেহেতু এইখান থেকে এইখানে গেলে বলি ট্রান্সক্রিপশন, তাহলে উল্টা পথে আসলে কি বলবা? উল্টা পথে আসলে বলবা রিভার্স ট্রান্সক্রিপশন। রিভার্স ট্রান্সক্রিপশন। এবার শোনো, তাহলে এটা আমি ভাইরাসের মধ্যে কেন পড়াইলাম? ভাইরাসের সাথে কিভাবে রিলেটেবল, চলো আমরা দেখি। তাহলে রিভার্স ট্রান্সক্রিপশন, এমআরএনএ থেকে ডিএনএ তৈরি। যেসব ভাইরাসে এমআরএনএ থেকে ডিএনএ তৈরি হয় বা রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে, সোজা কথা, সেসব ভাইরাসকে বলা হয় রেট্রোভাইরাস। কি ভাইরাস? কি ভাইরাস ভাইয়া? রেট্রোভাইরাস। রেট্রোভাইরাস। যেসব ভাইরাসে এমআরএনএ থেকে উল্টা পথে ডিএনএ তৈরি হয়, সেসব ভাইরাসে অর্থাৎ রিভার্স ট্রান্সক্রিপশন হয়, সেসব ভাইরাসকে বলা হয় রেট্রোভাইরাস। এরকম রেট্রোভাইরাসের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে করোনা ভাইরাস, এইচআইভি ভাইরাস। এইচআইভি এবং করোনা, এরা কি রেট্রোভাইরাসের এক্সাম্পল। এদের মধ্যে রিভার্স ট্রান্সক্রিপশন ঘটে। খুবই ইম্পর্টেন্ট, মনে রাখবা। এই হচ্ছে আমরা আমাদের ভাইরাসের শ্রেণী বিভাগ নিয়ে আলোচনা করলাম। চলো এবার হচ্ছে কয়েকটা ভাইরাসের গঠন নিয়ে আলোচনা করব আমরা। ভাইরাসের গঠন তোমাদের বইতে হচ্ছে দুইটা দেয়া আছে, এক হচ্ছে টিএমবির গঠন, আরেকটা হচ্ছে কি টি2 ভাইরাসের গঠন। টিএমবির ফুল ফর্ম কি? টিএমবির ফুল ফর্ম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। তামাক গাছের যে মোজাইক ভাইরাস, এটাকে আমরা বলি টিএমবি। এটার স্পেশালিটি হলো, এটা হচ্ছে এটার ফিগার। তোমরা পরীক্ষার মধ্যে চেষ্টা করবা দুইটাই আঁকতে, যদি না পারো এটা এঁকে দিবা। আমরা তো এটার গঠনটা দেখাইছিলাম না? ভিতরে থাকে নিউক্লিক অ্যাসিড, চারদিকে থাকে ক্যাপসিড বা প্রোটিন আবরণ। যে ক্যাপসিড আছে, ক্যাপসিডের প্রত্যেকটা সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। ঠিক আছে? এখন এই ভাইরাসটা দৈর্ঘ্য প্রস্থ কীরকম? দৈর্ঘ্যটা প্রস্থের প্রায় 17 গুণ, তার মানে অনেক লম্বা। এটা মনে রাখবা, দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 17 গুণ। দৈর্ঘ্যটা কত লাগবে না, মুখস্থ করার দরকার নাই। তারপরে খেয়াল করো, বাইরের যে আবরণ সেটাকে বলা হয় কি? ক্যাপসিড বলা হয়। ক্যাপসিডের প্রত্যেকটা উপ-একককে বা সাব ইউনিটকে বলা হয় ক্যাপসোমিয়ার। এবার খেয়াল করো, এই ক্যাপসোমিয়ার তো প্রোটিন দিয়ে তৈরি হয়, আর আমরা জানি প্রোটিন হচ্ছে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড দিয়ে গঠিত হয়। এখানে কয়টা অ্যামাইনো অ্যাসিড থাকে? 158টা অ্যামাইনো অ্যাসিড থাকে। 158টা অ্যামাইনো অ্যাসিড থাকে ভাইয়া, তাহলে এটা মনে রাখবা। এবার হচ্ছে আরএনএ নিয়ে কথা বলি। আরএনএ গঠিত হয় নিউক্লিওটাইড দিয়ে। আরএনএ অনেকগুলো নিউক্লিওটাইড দিয়ে গঠিত হয়। কতটা নিউক্লিওটাইড থাকে? 6500টি নিউক্লিওটাইড থেকে। মোটামুটি আমাদের ভাইরাসের গঠনের মধ্যে, টোবাকো ভাইরাসের গঠনের মধ্যে এগুলো লিখবা, আশা করি পারবা। এবার আসি আমরা টি2 ফাজ নিয়ে, টি2 ব্যাকটেরিয়া ফাজ নিয়ে কথা বলি, বা টি2 ভাইরাস নিয়ে। শোনো, এখানে এই যে ফাজ লিখলাম, ফাজ কথার মানে কি? ফাজ কথার মানে হচ্ছে টু ইট,
টু ইট বা বক্ষণ পড়া বা খেয়ে ফেলা, সোজা বাংলায় খেয়ে ফেলা। ঠিক আছে, তাহলে টি2 ব্যাকটেরিওফাজ, টি2 ব্যাকটেরিওফাজ নিয়ে আমরা এখন আলোচনা করব। এই যে দেখো টু ইট বা বক্ষণ করা হচ্ছে, এটার অর্থ প্রকৃত অর্থ। তাহলে এটা যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলে সেসব ভাইরাসকে বলা হয় ফাজ ভাইরাস। তাহলে যেসব ভাইরাস ব্যাকটেরিয়াকে খেয়ে ফেলবে তাদেরকে কি বলা হবে? ফাজ ভাইরাস। কারণ কি? কারণ ব্যাকটেরিয়া তো বড় আর ভাইরাস হচ্ছে বেশি ক্ষতিকর আর কি। তো দেখা যায় এটা ব্যাকটেরিয়াকেও ধ্বংস করে ফেলে। যে সমস্ত ভাইরাস ভাইয়া ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে তাদেরকে বলা হয় ব্যাকটেরিওফাজ। মনে রাখবা। সর্বপ্রথম বিজ্ঞানী টর্টি, আচ্ছা এখানে মুছে গেছে, বিজ্ঞানী টর্ট, আমি লিখে দেই, বিজ্ঞানী টর্টি হচ্ছে টি2 ভাইরাস আবিষ্কার করেন। বিজ্ঞানী টর্টি টি2 ব্যাকটেরিওফাজ আবিষ্কার করেন। এবার হচ্ছে আমরা টি2 ফাজের গঠনটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে একটা টি2 ফাজের ফিগার। এই ফিগারটা তোমরা পরীক্ষার মধ্যে ড্র করবে। আমি কিন্তু বলে দিতেছি যে কোনটা আসলে পরীক্ষায় আঁকবা। সবগুলো ফিগার তো আসলে আঁকার মতো না। তাহলে খেয়াল করো, প্রথম কথা হচ্ছে টি2 ফাজ ভাইরাসটা, যে ভাইরাসটা আছে এটা কি ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? মনে করো তো একটু, আমি একটা নেমোনিক্স দিছিলাম না ভাইয়া, টিপোর ভাই টি2 ভেনিলা থেকে ফ্রান্সে এলো। এখানে টিপোর ভাই টি2 দিয়ে কিন্তু কি এটা ডিএনএ ভাইরাস ইন্ডিকেট করতেছে। তাহলে এটা একটা ডিএনএ ভাইরাস, তার মানে এটার ভিতরে যেই নিউক্লিক অ্যাসিড আছে সেই নিউক্লিক অ্যাসিড হিসাবে কি থাকবে? ডিএনএ থাকবে। সেই নিউক্লিক অ্যাসিড হিসাবে কি থাকবে? ডিএনএ থাকবে। ডাবল স্ট্র্যান্ড ডিএনএ থাকে। তাহলে খেয়াল করো, আর বাকি চারদিকে কি থাকে? প্রোটিন আবরণ থাকে বা ক্যাপসিড বলি আমরা এটাকে। কি বলি? ক্যাপসিড বলি। তাহলে আমরা যদি বলি, একদম ডিটেলস আলোচনা করি, এটা হচ্ছে সবচেয়ে বেশি পরিচিত ভাইরাস। এটার মধ্যে কি কি পার্ট থাকে দেখো? মাথা, তারপরে থাকে কলার থাকে, দেন বাকি পুরাটা অংশ কি? লেজ। তাহলে এই যে মাথাটা দেখতে কিরকম? একটা হেক্সাগোনাল শেপ কিন্তু, বা ষড়ভুজাকৃতির। দেখো একদম বেঞ্জিনের মতো না? বেঞ্জিনের মতো। তাহলে এই মাথার ভিতরে কি থাকে? এখানে ডিএনএ থাকে। আর এটা হচ্ছে একটা কলার, এই যে শার্টের কলারের মতো, টি শার্টের কলারের মতো। আচ্ছা, দেন কি থাকে? এটা হচ্ছে পুরাটা লেজ। লেজের আবার অংশ দেখো, এটা হচ্ছে বেস প্লেট। এই পুরাটা কি? বেস প্লেট। বেস প্লেটের মধ্যে কি থাকে? এগুলার বলা হয় স্পাইক। এই যে এই তিনটা, এগুলা কি বলা হয়? স্পাইক বলা হয়। আর এরকম 6টা থাকে স্পর্শক তন্তু থাকে। কয়টা স্পর্শক তন্তু থাকে ভাইয়া? 6টা স্পর্শক তন্তু থাকে। কয়টা? 6টা স্পর্শক তন্তু। মনে রাখবা। এই জিনিসগুলাই আসলে এখানে লিখবা। চলো আমরা দেখি কি কি লিখছে এখানে। সর্বাধিক পরিচিত ভাইরাস হচ্ছে টি2 ভাইরাস, ডান। তারপরে হচ্ছে মাথা আর লেজ নিয়ে আলোচনা করব। মাথা হচ্ছে একটা ষড়ভুজাকৃতি প্রিজমের ন্যায় গঠন। ঠিক আছে, ষড়ভুজাকৃতি প্রিজমের ন্যায় গঠন। এখানে নিউক্লিওটাইড থেকে 60,000 জোড়া। আর ক্যাপসুমিয়ারের সংখ্যা কয়টা? 2000টা। আর এর মধ্যে প্রায় 150টা জিন থাকে। এগুলো লিখতে পারো। ঠিক আছে, আমার অবশ্যই এই সংখ্যাভিত্তিক তথ্যগুলো কম মনে থাকতো। আমি বেসিক জিনিসটা লিখে ফেলতাম আর হচ্ছে পিকচারটা আঁকতাম আর কি পরীক্ষার হলে। তারপরে হচ্ছে দেখো টি2 ভাইরাসের ডিএনএ দ্বিসূত্রক নর্মাল। এর ওজনের প্রায় 50%, 50% ডিএনএ আর 50% প্রোটিন। আর লেজের মধ্যে কি ইম্পর্টেন্ট জিনিস থাকে? কলার থাকে, স্পর্শক তন্তু থাকে 6টা, আর স্পাইক থাকে 3টা। এই জিনিসপাতিগুলো থাকে আর কি। এবার চলো আমরা তাহলে ভাইরাসের গঠন দেখে ফেললাম। এটা হচ্ছে করোনা ভাইরাস। করোনা ভাইরাস নিয়ে আসলে তোমরা অনেক বেশি টিভিতে সচেতনতামূলক কথাবার্তা শুনছো, করোনা ভাইরাসের গঠনটাও দেখে ফেলছো। এটা হচ্ছে একটা করোনা ভাইরাস, দেখতে কীরকম গোলাকার। এর মধ্যে দেখো বাইরে কি থাকে? মেমব্রেন প্রোটিন থাকে, আর ভিতরে হচ্ছে নিউক্লিক অ্যাসিড থাকে। বলো তো করোনা ভাইরাস কি ডিএনএ ভাইরাস না আরএনএ ভাইরাস? আমরা কি করোনা ভাইরাস, ওই যে ডিএনএ ভাইরাসের নেমোনিক্সটা শিখছিলাম, সেখানে করোনা ভাইরাস ছিল না। তার মানে করোনা ভাইরাস হচ্ছে একটা আরএনএ ভাইরাস। এর ভিতরে থাকবে কি? আরএনএ থাকবে, নিউক্লিক অ্যাসিড হিসেবে আরএনএ থাকবে। যাই হোক, এর বাইরে যে মেমব্রেন প্রোটিন আছে এটার মধ্যে কি থাকে? স্পাইক প্রোটিন থাকে। মনে রাখবে এটা। এবার খেয়াল করো, করোনা ভাইরাস লিপিড আবরণে বেষ্টিত একটা ভাইরাস। ঠিক আছে, এটার প্রথম নাম দেওয়া হয়েছিল SARS-CoV-2। কি নাম দেওয়া হয়েছিল? SARS-CoV-2। ইন্টারেস্টিং কথা। এটার প্রথমে করোনা ভাইরাসের নাম কিন্তু কি দেওয়া হয়েছিল? SARS-CoV-2। এখন সার্সের ফুল ফর্ম কি? খুবই ইম্পর্টেন্ট। সার্সের ফুল ফর্ম হচ্ছে সিভিয়ার একিউট, এ দিয়ে একিউট, দেন আর দিয়ে হচ্ছে রেসপিরেটরি। এটা কিন্তু লাগবে, রেসপিরেটরি। এস দিয়ে হচ্ছে সিনড্রোম, সিভিয়ার একিউট রেসপিরেটরি সিনড্রোম। তার মানে শ্বসন জটিলতার কারণে যে সিনড্রোমটা হয় সেটাকে বলে SARS-CoV-2। ঠিক আছে। আচ্ছা,
করোনা ভাইরাস দিয়ে কোন রোগ হয়? করোনা ভাইরাস দিয়ে হয় কোভিড। কি হয়? কোভিড হয়। ফুল ফর্ম কি কোভিডের জানো? সরি, করোনা ভাইরাসের যেটা আছে কোভিড, কোভিডের ফুল ফর্ম কি তোমরা জানো ভাইয়া? CO দিয়ে হচ্ছে করোনা, ভি দিয়ে ভাইরাস, দেন VI দিয়ে ভাইরাস, ডি দিয়ে হচ্ছে ডিজিজ। তার মানে কোভিডের ফুল ফর্ম হচ্ছে করোনা ভাইরাস ডিজিজ। করোনা ভাইরাস ডিজিজ, মনে থাকবে যেন। আচ্ছা, আমাদের এটা গেল। তাহলে সার্সের ফুল ফর্ম দেখলাম, এটা লেখা আছে এখানে, সার্স কোভ। তারপরে হচ্ছে মার্সের ফুল ফর্ম দেখবা, মার্স আর কিছুই না, খালি হচ্ছে ME দিয়ে মিডল ইস্ট রেসপিরেটরি সিনড্রোম। আর আমাদের যেটা আপডেটেড করোনা ভাইরাস হচ্ছে সেটা কি? SARS-CoV-2। আচ্ছা, এবার আসি আমরা তিনটা টার্ম, বেসিক তিনটা টার্ম। আচ্ছা, এখান থেকেই দেখাই দিই আমি। একটা হচ্ছে এন্ডেমিক, একটা হচ্ছে এপিডেমিক, প্যান্ডেমিক। এই তিনটা নিয়ে তোমরা অনেক গোলায় ফেলো। শোনো, যদি ছোট এরিয়াতে কোনো রোগ দেখা যায়, তখন এটার বলা হয় এন্ডেমিক। মানে একটা ধরো আমি বললাম যে কুমিল্লার মধ্যে ডেঙ্গু দেখা যাইতেছে, আর বাংলাদেশে অন্য কোথাও তেমন একটা দেখা যাইতেছে না, তাহলে ওই ডেঙ্গুটা হচ্ছে কুমিল্লার এন্ডেমিক একটা রোগ। মানে অল্প একটা এরিয়া জুড়ে যেই ডিজিজটা হচ্ছে অনেক বেশি ছড়ায় পড়ে, সেটার নাম কি? এন্ডেমিক। সেটার নাম কি ভাইয়া? এন্ডেমিক। আর যদি এরকম হয় এপিডেমিক, কি? বেশ বিস্তীর্ণ অঞ্চল জুড়ে, সাপোজ পুরো এরিয়া জুড়ে, পুরো বাংলাদেশ জুড়ে আমি বললাম সে আল্লাহ না করুক, ইবোলা ভাইরাস হচ্ছে ছড়ায় পড়ছে, ঠিক আছে? তাহলে বাংলাদেশ এরিয়াটা বড় না? মানে হচ্ছে এন্ডেমিকটা ছোট, তার থেকে বড় হচ্ছে কে? এপিডেমিক। এরপরে আসি প্যান্ডেমিক। প্যান্ডেমিক কোনটা? পুরা বিশ্বে যদি ছড়ায় পড়ে, মানে অনেক বেশি জায়গা জুড়ে ছড়ায় পড়ে, সেটা হচ্ছে প্যান্ডেমিক। তাহলে আশা করি পার্থক্যটা বুঝছো। এন্ডেমিক হচ্ছে অল্প জায়গা, এপিডেমিক হচ্ছে তার থেকে একটু বেশি জায়গা। আর প্যান্ডেমিক মানে কি? এন্ডেমিক, এপিডেমিক আর প্যান্ডেমিক মানে পুরা বিশ্ব জুড়ে যদি ছড়ায় পড়ে, এটা বলা হবে। তাহলে আমাদের এতটুকু আলোচনা ছিল প্রথম টপিক নিয়ে, বাকিটা আমরা হচ্ছে পরবর্তী ক্লাসে দেখবো। থ্যাংক ইউ।